রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আজ আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ সারাদিনের কাজকর্ম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের সকালের রুটিনটা আমার কেমন থাকে সেটা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম, বাবা মহাদেব, গুরুদেব এবং মা লক্ষ্মী। দেয়াল আলমারিতেও যত ঠাকুর ছিল সকলকে প্রণাম করে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকলকে গুড মর্নিং জানিয়েছি। সকাল 4:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। দেখুন চারিদিকটা এখনও কিন্তু অন্ধকার রয়েছে। আকাশে সূর্য উঠবে তার আগের মুহূর্তে একটা রক্তিম আলো যেন ছড়িয়ে পড়েছে দিগন্ত রেখায়, আর আমি শুরু করে দিয়েছি আমার কাজকর্ম। মর্নিং রুটিন অফ মাই ওয়ান ডে লাইফ, এটাই হচ্ছে আজকের কন্টেন্টের টাইটেল। আমি রোজ ডেলি ব্লগ শেয়ার করি। ডেলি ব্লগে আজকে দেখাবো সকালের রুটিনটা আমার কেমন থাকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এখন কিন্তু বিছানা গোছানো সম্ভব নয়, কারণ ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড সবাই বিছানাতে ঘুমিয়ে আছে। ওরা তো এত সকালে ওঠে না, ওদের উঠিয়ে দিয়ে বিছানা গোছানো সম্ভব নয়। ওরা অনেক রাত করে ঘুমাতে যায়, উঠতে ওদের একটু দেরি হয়, এত সকাল সকাল ওরা উঠতে পারে না। তাই আমি আমার ঘরের যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলোই সেরে নিচ্ছি। প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে নেব, তারপর সমস্ত ঘর মুছে নেব। উপরের কাজটা প্রথমে সেরে নিচ্ছি, উপরের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। ঘর মোছার জন্য বাস্কেটে জল নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম ফিনাইল। ফিনাইল দিয়েই ঘর মুছলে ঘর ভীষণ ফ্রেশ থাকে, আর আমি এই কালো ফিনাইলটাই ব্যবহার করি ঘর মোছার জন্য। আমার ভীষণ পছন্দের এই ফিনাইলটা। আজকের যে ব্লগটা শেয়ার করছি, এই ব্লগটা ছিল মঙ্গলবারের। এডিটিং করে উঠতে পারিনি বলে একদিন পরে ব্লগটা এডিটিং করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই মপটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে ঠাকুর ঘরটা প্রথম মুছি, কারণ আমার মনে হয় মপটা আগের দিন ধুয়ে পরিষ্কার করে রাখা থাকে। এই ফ্রেশ মপটা দিয়ে ঠাকুর ঘরটা প্রথম মুছে নেওয়া ভালো। কোনো এঁটোকাটা জায়গা আমি প্রথম মুছি না। ঠাকুর ঘর মুছে নিলাম, তারপর মুছে নেব ডাইনিংটা আর পাশের যে বেডরুমটা আছে সেটা। পাশের বেডরুমটা মুছেছি, সেই ভিডিও আর শেয়ার করিনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে। তবে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই মপ দিয়ে প্রতিদিন আমার খাটের তলাটা মুছে নিই প্রতিদিন ঘর মোছার সময়। তাহলে কি হয়, খাটের নিচগুলো একেবারে ফ্রেশ থাকে ঝাঁট দিয়ে মুছে রাখলে পারে। চেষ্টা করি প্রতিদিন মুছে নিতে। এতে করে কিন্তু আলাদা করে আপনাকে বেডরুম ডিপ ক্লিনিংয়ের সময় খাটের তলা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। আমি প্রতিদিন মুছি, উপরের দুটো ঘরের খাটের তলা মুছি, আবার নিচেরও। আমার যেহেতু বক্স খাট নয়, মোছাটমুছিটা একটু সুবিধাজনক হয়। মপটা ঘুরিয়ে নিলেই ঘরটা মানে খাটের তলাটা ফ্রেশভাবে মোছা হয়ে যায়। সমস্ত ঘর দোর মুছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন তো বাসন ধুতে হবে। আগের দিন রাত্রিবেলায় কিন্তু কোনো বাসনই ধুয়ে রাখা হয়নি, কারণ ওই যে বাপের বাড়িতে গিয়েছিলাম ভাইকে দেখতে, ভাইয়ের অপারেশন হয়েছিল, যার কারণে এসে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। সমস্ত বাসন রয়ে গেছে, চায়ের বাসন থেকে শুরু করে সমস্ত কিছু। এসে চা খাওয়া হয়েছিল, রাত্রিবেলায় রুটি বানিয়েছিলাম, সমস্ত বাসন আছে, বাসনগুলো এখন ধুয়ে নেব। চায়ের কাপ মাজা সম্বন্ধে একটা টিপস আমি শেয়ার করছি। চায়ের কাপগুলো প্রতিদিন যদি খুব ভালো করে মেজে নেওয়া হয়, ভালো করে বলতে ওই বোটার অংশটা আর চায়ের কাপের ধারগুলোকে যদি প্রতিদিন খুব ভালো করে মেজে নেওয়া হয়, খুব ভালো বলতে একটু হালকা করে যদি মেজে নেওয়া হয়, আপনার চায়ের কাপগুলো কিন্তু ফ্রেশ থাকবে। কোনো রকম লালচে বা কালচে দাগ কিন্তু চায়ের কাপে আসবে না। আমি সেই মতোই প্রত্যেকটা কাপকে সুন্দর করে মেজে ধুয়ে রাখি। আর হাঁড়িও মাজা হয়ে গেল, এক দফা বাসন কিন্তু আমার সমস্তটাই মেজে নেওয়া হয়ে গেল। যেহেতু আজকে অনেকগুলো বাসন আছে, একবারে সমস্ত বাসন বেসিনে মেজে ধোয়া সম্ভব নয়, তাই হাফ হাফ করে বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে তরকারি ঢাকার ঝুড়িগুলো, এই ঝুড়িগুলো আমি রোজ সার্ফ সাবান দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। জল বুলিয়ে রাখি না, প্রতিদিন সাবান দিয়ে মেজে ধুয়ে নিই। এতে কি হয়, ঝুড়িগুলো ভীষণ ফ্রেশ থাকে। প্রথম ব্যাচের বাসনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরের যে বাসনগুলো আছে সেগুলো বার করেছি। দুপুরের আর টিফিন খাওয়ার যে বাসনগুলো ছিল, কোনো বাসনই গতকালকে ধোয়া হয়নি, সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেব বলে রেডি হয়েছি। আর প্রতিবার বাসন ধোয়ার আগে আমি এঁটোকাটা ধুয়ে নিয়ে বাসন মাজার আগে বেসিনটাকে কিন্তু খুব সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে মেজে নিই। তারপর মাজা বাসনগুলো বেসিনের মধ্যে রাখি। এতে করে আমার মনে হয় বাসনগুলোতে মানে
তেল চিটে ভাবটা কম আসে। বেসিনে ওই যে আগের দিনের বাসনের যে এঁটো কাটা ধুয়ে নিয়ে তারপর তো বাসনগুলো মাজা হয়, এঁটো কাটার তেল ভাবটা বেসিনের মধ্যে রয়ে যায়। তাই বেসিনটা খুব ভালো করে আগে সাবান দিয়ে মেজে নিই, তারপর মাজা বাসনগুলো রাখি। মাজা বাসনগুলো মেজে এবার দেখুন সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। সকালবেলায় এই কাজগুলো আমি প্রতিদিন এভাবে করি, তাতে করে কি হয়, আমার বেসিনটাও খুব ভালো পরিষ্কার থাকে আর বাসনগুলোতেও তেলা ভাবটা আসে না। দেখুন সমস্ত বাসনপত্র ধুয়ে নিচ্ছি, তার আগে আমি এই হাঁড়িতে একটু গরম জল বসিয়ে দিয়েছি কাপড় জামা ভেজাবো বলে। সমস্ত বাসন মেজে ফাঁক ফাঁক করে ডেচকিতে মানে গামলাতে উপর দিয়েছি, এতে করে বাসন তো শুকিয়ে যাবে, ভীষণ ফ্রেশ থাকবে। আর ওই যে গরম জল এখন সার্ফের ভেতরে ঢেলে দিলাম, গামলাতে সার্ফ রেখেছি আর বালতিতে সার্ফ রেখেছি। গরম জলে বেশ কিছু জামা কাপড় ভেজাবো, যেমন ধরুন গামছা, নাইটি, বালিশের কভার, এগুলো যদি গরম জলে ভেজানো হয় খুব ভালো পরিষ্কার হয়। কাচার সময় খুব বেশি পরিশ্রম করতে হয় না। আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, হাতেই কাচতে হয়, তাই এভাবে একটু গরম জলে যদি জামা কাপড় ভিজিয়ে আপনারাও নেন, দেখবেন খুব ভালোভাবে তাড়াতাড়ি কাচা হয়ে যাবে, পরিশ্রমটা কম হবে। তাই আমিও এভাবে গরম জলে ভিজিয়ে রাখি এবং কাচার অন্তত 1-1.5 ঘন্টা আগে ভেজানোর চেষ্টা করি। যেমন ধরুন এখন সকালের কাজকর্ম মানে বাসি কাজকর্ম সেরে নিয়ে ভিজিয়ে দিলাম আর রান্নার পরে কেচে নেব। এখন ঠান্ডা জলের মধ্যে বেশ কিছু জামাকাপড় ভিজিয়ে দিলাম, এইগুলো ভেজানো থাকুক আর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। চা বানাতে হবে, মর্নিং রুটিন শেয়ার করছি। চা না বানানো দেখালে কেমন লাগবে বলুন? চা বানানো তো একদম দেখাতেই হবে আজকের ভিডিওতে, কারণ এটা তো মর্নিং রুটিন। মর্নিংয়ে চা খেতে আমরা সকলেই প্রায় ভালোবাসি। আর ওদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম, একটু বেশি বেশি দুধ নিয়েছিলাম। আমার মেয়ে এসেছে কিছু একটা বানিয়ে ওকে দেবো বলে, তাই বেশি দুধটা রয়ে গেছিলো, জাল দিয়ে নিলাম প্রথমেই, কারণ এরপরে যখন রান্না বসাবো এঁটো কাটা হয়ে যাবে, গ্যাসে এঁটো কাটা পড়বে, দুধটা জাল না দেওয়া হলে নষ্ট হয়ে যেতে পারে। আর ভাতের জল গরম হয়ে গেছিলো, চাল ধুয়ে দিয়েছি, এখন চালটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার লিকার চাটা একদম রেডি। প্রতিদিন কিচেন স্ল্যাবে চা ছেঁকতে গিয়ে গড়িয়ে পড়ে, তাই আজকে চায়ের মগটা একেবারে বেসিনের ধারে রেখেছি, চা যেটুকু পড়বে যেন বেসিনে পড়ে। এভাবে একটু বুঝে শুনে গুছিয়ে কাজটা করলে পারে আপনার পরিশ্রমটা অনেকটাই কম হবে। আর এখন তো সবার জন্য চাটা সার্ভ করে দিচ্ছি। চায়ের কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এই রকম সুন্দর কালারের চা আর গরম গরম একেবারে ধোঁয়া ওঠা গরম চা খেতে আমি ভীষণ ভালোবাসি। চা ঠান্ডা হয়ে গেলে খেতে আমার মোটেই ভালো লাগে না। টোস্ট বিস্কুট নিয়েছি আর মুড়ি ছোলা, এই দিয়েই সকালের চাটা আমাদের সবার খাওয়া হয়ে যাবে। চা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। দেখুন রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা ফুটে গেছে আর ফুলকপি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কাটা হয়েছে আর এদিকে আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে। এই ভিডিওটা আর আমি শেয়ার করিনি, এগুলো আজ সকালেই কেটেছি। অনেক দিন এমন হয় যে রাত্রিবেলাতে সবজি কেটে রাখা হয়, গতকাল তো কিছুই করতে পারিনি, সকালে উঠে চা খেয়ে ওগুলো কেটে নিয়েছি। আর আপনাদের দাদা ভাই চা খেয়ে গেছিলো মাছ আনতে, বাজার থেকে মাছ এনেছে সিলভার কাপ, অনেকগুলো মাছ আনা হয়েছে, কারণ মেয়ে মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ও তো কদিন বাদে চলে যাবে, ওকে একটু মাছ ভাজা খাওয়াবো সেটাই ইচ্ছে আছে, তাই বাজার থেকে জ্যান্ত মাছ আনার চেষ্টা করা হয়েছিল। বাজারে মানে বরফের মাছ ভালোই পাওয়া যায়, কিন্তু বরফের মাছ খাওয়াবো না, এটা মনের একটা ইচ্ছে ছিল, কারণ ও পিজিতে থাকে, বরফের মাছই বেশিরভাগ পিজিতে খাওয়াই মানে দেয় আর কি। পিজির যে খাওয়ার শিডিউল সেখানে বরফের মাছটাই বেশি থাকে, তাই বাড়িতে ও যখন আসে চেষ্টা করি এই ধরনের যে মাছগুলো জ্যান্ত পুকুরের বা নদীর মাছ, সেই মাছগুলো বাজার থেকে কিনে এনে ওকে খাওয়ানোর জন্য। যেমন বলা তেমন কাজ, নিয়ে আসা হয়েছে সিলভার কাপ মাছ। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম, কারণ বাজার থেকে মাছ কেটে দিয়েছিল ঠিকই, কিন্তু আঁশটা রয়ে গেছিলো। আঁশের মানে মাছের গায়ের বিভিন্ন অংশের আঁশগুলো ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে 5-6 বার ভালো করে ধুয়ে নিয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব।
দুই পাশে দুটো গ্যাস জ্বেলে দিয়েছি, দুটো কড়া বসিয়েছি, দুটো কড়াতে একসঙ্গে রান্না করব। কারণ সকালবেলায় ওই যে জামা কাপড় কাচার আছে, আজকে ভেবেছি জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি কেচে ছাদে মেলে দেবো যাতে একদিনে শুকিয়ে যায়। আমার জামা কাপড় কাচতে প্রতিদিনই প্রায় দেরি হয়ে যায়, যার কারণে জামা কাপড় একদিনে শোকায় না, কারণ বেলা 1টার পরে আমাদের ছাদে আর রৌদ্র থাকে না। মাছ ভাজতে রেখে ফুলকপিটা ভাপাতে রাখলাম। ফুলকপি ভাপিয়ে নিয়ে এখন ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন আমি ফুলকপি যখনই রান্না করি তখনই গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নিই। আর এদিকে আমার মেয়ে চলে এসেছে দেখুন রান্নাঘরে, আমি কি করছি সেটা দেখতে। আর ফোনের ক্যামেরার মধ্যে ও ঠিক আসছিল না, তাই মাথাটা নিচু করে আমরা দুজনে ক্যামেরার মধ্যে আসলাম। লবণ হলুদ দিয়ে আলু ফুলকপিটা কষিয়ে নিচ্ছি, আর ওকে দিয়েছিলাম ফুলকপি আলুর মশলাটা করে নিতে। ও আলু ফুলকপির মশলাটা করে দিল। তারপর আমি বললাম যে মাছের মশলাটাও আমাকে একটু করে দিস। মশলা তো কেটে কুটে গুছিয়ে রাখা আছে, আর নিতে হবে কাঁচা লঙ্কা। দেখুন ও কাঁচা লঙ্কাগুলো নিতে থাকছে, আর আমি এদিকে দুটো খুন্তি নিয়েছি, একটা খুন্তিতে ফুলকপি ভাজছি আর আরেকটা খুন্তিতে মাছ ভাজছি। মানে এটা বলতে চাইছি যে মাছ ভাজা খুন্তি দিয়ে ফুলকপি আমি রান্না করব না, এটাই আর কি। এদিকে মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেল, আর একটা ব্যাচে মাছ ভাজলেই মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে ফুলকপিটা কষিয়ে নামিয়ে নিয়ে আলুটা কষাতে রেখেছি। আলুটা লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব, আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে রান্না করে নেব ফুলকপি আলুর তরকারিটা। দেখুন মেয়ে মাছ ভাজা খেতে ভালোবাসে, গরম গরম মাছ ভাজা মেয়েকে দিলাম, আর ছেলেকেও দিয়েছি। সেই ভিডিও আর শেয়ার করা হলো না, কারণ ছেলে একটু পরে খেয়েছিল। এদিকে মাছের মশলাটা কষিয়ে গ্রেভিটাও রেডি হয়ে গেছে, মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। মাছে দিয়েছিলাম সর্ষে বাটা। সমস্ত রান্না আমার কমপ্লিট। শুধু সর্ষে বাটা না, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর 2 রকমের সর্ষে বাটা দিয়ে মাছটা করে নিয়েছিলাম। রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চলে এসেছি জামা কাপড় কেচে নিতে। আজকে মর্নিং রুটিন শেয়ার করছি। মর্নিং রুটিনে তো ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, কাচাকুচো এগুলো আমরা সবাই করে থাকি, সকলেরই মর্নিং রুটিন এটা। তবে আমি আমার একদিনের মর্নিং রুটিন শেয়ার করছি। এই রুটিনে তো এগুলো আছেই, তবে প্রতিদিন যে কাচাটা থাকে এমনটা নয়, তবে আজকে কাচাটা আছে আর কি, সেটাই শেয়ার করলাম। তবে কি বলুন তো, কাচাটা যদি প্রতিদিনই অল্প অল্প করে নেওয়া হয় তবে একদিনে আর বেশি কাচার ঝামেলাটা থাকে না। চেষ্টা করি প্রতিদিন অল্প অল্প করে কেচে নিতে, তাই প্রায় দিনই কাচাটা থাকে, হয়তো সপ্তাহে 2-1 দিন থাকে না, এরকম হয়। মেয়ে পিজিতে এই চাদরটা ব্যবহার করে, এই চাদরটা কেচে দিলাম, কারণ ও 1-2 দিন বাদেই হয়তো চলে যাবে। চাদরটা না কাচা হলে ও নিয়ে যেতে পারবে না, তাই ওর চাদর মানে বেড কভার, বালিশের কভার, ছেলের কিছু জামা কাপড় সমস্ত কেচে খুব ভালো করে ধুয়ে চিপে ছাদে মেলে দেব। তবে মেলার ভিডিও আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ জামা কাপড় কাচতে গিয়ে নিজের পোশাক এতটাই ভিজে গেছিলো, ছাদে হুটপাট করে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কারণ ভিডিও করে যদি মেলতে যাই অনেকটাই লেট হয়ে যাবে, আর তার উপরে শীত পড়েছে, ঠান্ডা লেগে যাবে, যার কারণে মেলার ভিডিও আর শেয়ার করিনি। আর পুজোর ভিডিও আমি শেয়ার করিনি, কিভাবে ডেলি পুজো করি। অনেক ব্লগে আমি দেখেছি স্নান সেরে পুজো করে সকালে টিফিন খাওয়া হয়ে গেছিলো, এখন জামা কাপড় তুলতে ছাদে চলে এসেছি। তারপর বেশ কিছু এডিটিং ছিল, সেরে নিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম। এখন গিয়ে দুপুরের খাবারটা সকলকে বেড়ে দেবো। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগলে কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ধন্যবাদ।